নমস্কার দর্শক বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচার উড়ানের আজকের পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছে। গল্পের শুরুতেই দেখা যায় সোমনাথ বাড়ি এসেছে। পূজা দরজা খুলতেই পূজাকে দেখে সোমনাথ অবাক হয়ে যায়। এদিকে মহারাজের বাবা আসে। মহারাজের বাবা বলে, এই যে এলেন দায়িত্ব জ্ঞানহীন স্বার্থপর ছেলে। সে নাকি বাড়ির বড় ছেলে, মায়েরও ফোন ধরার প্রয়োজন নেই, বাড়ির কারো ফোন ধরার কোনো প্রয়োজন নেই। সোমনাথ মনে মনে ভাবতে থাকে, ঢুকতে না ঢুকতেই তো শুরু করে দিল দেখছি, কি ব্যাপার, কোনো গন্ডগোল হয়েছে নাকি? মহারাজের বাবা বলে, কি এমন রাজকার্য করছিলিস রে? সেই সময় ঠাম্মি আসে, বলে, তুই কাকে বলছিস, তোর বড় ছেলেকে? সোমনাথ আরও অবাক হয়। সোমনাথ মনে মনে ভাবতে থাকে, এ কি, ঠাম্মি আবার ফিরে এসেছে দেখছি, তাহলে কি বাড়ির কারো কোনো কিছু হলো? মহারাজের দিকেও নজর যায় সোমনাথের। সোমনাথ আরও অবাক হয়ে যায়। সোমনাথ ভাবে, যা ভেবেছি তাই, এই শয়তানটাও তো দেখছি ফিরে এসেছে। টেবিলে চায়ের কাপে চা রাখা আছে। মহারাজ চায়ের কাপটা নিয়ে এসে সোমনাথকে বলে, এনে চা খা। সোমনাথ তখন বলে, কি হলো? মহারাজ বলে, কিছু হয়নি তো, নে চাটা খা। তবে হবে, চাটা খা, তাহলে একটু এনার্জি জন্মাবে, তাহলে সবার কাছে প্যাদানিটা খেতে সুবিধে হবে তোর। পূজা বলে, উনি বোধহয় বুঝতে পারছেন না যে কি হয়েছে। সোমনাথ বলে, না আমি বুঝতে পারছি না, আসলে সারাদিন এত কাজের মধ্যে ব্যস্ত ছিলাম যে ফোনটা ধরতে পারিনি। ওদিকে ঘর থেকে সোমনাথের মা বেরিয়ে আসে। জয়া মাসি, শিব আর মিলি মিলে সোমনাথের মাকে ধরে ধরে নিয়ে আসে। সোমনাথের নজর যায় মায়ের দিকে। মায়ের দিকে নজর যেতেই মা কি হলো, মা কি হলো বলে ন্যাকামো করতে থাকে। পূজা তখন বলে যে আপনার মা আপনাকে অনেক খুঁজেছে, বিপদের সময়েও আর বিপদের পরেও। তখন সোমনাথের মা বলে, দেখেছিস ওকে কেন আমি বাচাল বলি? আমি কিছু বলেছি যে ওই এত বকবক করছে? জয়া মাসি তখন ইশারাতে চুপ করতে বলে সোমনাথের মাকে। পূজা মনে মনে ভাবতে থাকে, মা আমাকে মামামের সামনেও বাচাল বললেন। সোমনাথ তখন অভিনয় করে বলে, বলবে না কেন মা, আমার দোষ থাকলে আমাকে 100 বার বলবে। আমি ভাবতেও পারিনি যে তোমাকে আমি এই অবস্থায় দেখব। আর অভিনয় করে কাঁদতে থাকার। মহারাজ তখন বলে, ভাববি কি করে তুই, নিজের ছাড়া কখনো অন্যের কারো কথা ভেবেছিস? সোমনাথ তখন বলে যে আমাকে কথা শোনালে তোর প্রবলেম সলভ হয়ে যাবে তো? মহারাজের বাবা বলে, না না, সেটার প্রয়োজন হবে না, মহারাজ অনেক আগেই সেই প্রবলেমটা সলভ করে দিয়েছে। সোমনাথের মা তখন বলে, কি হয়েছে, ও আমার জন্য ডাক্তার ডেকে এনেছে নাকি? তখন জয়ামাসি বলে, না রে, মহারাজ আসাতেই তোর জ্ঞানটা ফিরেছে। জয়ামাসি বলে, আমরা তো ভেবেছিলাম তোকে হসপিটালে ভর্তি করব, কিন্তু জ্ঞান আসার পর তুই সর্বপ্রথম মহারাজের নামই করেছিস। সোমনাথ এটা শুনে খুব অবাক হয়ে যায়। মহারাজ বলে, তোকেও ডাকছিল, কি করা যাবে, তুই তো নাগালের বাইরে। অবশেষে আমরাই সবাই মিলে ঠেকনা দিলাম। ঠাম্মি বলে, যাই হোক, এসে যখন পড়েছিস তখন সময়ে সময়ে কিন্তু মাকে ওষুধ খাওয়াতে হবে, পারবি তো? সোমনাথের মা তখন বলে, আমি অতটাও অসুস্থ হয়ে যাইনি যে নিজের ওষুধটা নিজে খেতে পারবো না। মহারাজ বলে, দেখলি তো, তোর উপরে মায়ের একটুও ভরসাও নেই, আর তোরও নিজের উপরে ভরসা নেই, যার জন্য জোর করে তুই বলতেও পারলি না যে মা চিন্তা করো না, আমি ওষুধগুলো তোমাকে খাইয়ে দেবো। সোমনাথের মা বলে, ওদের একটু চুপ করতে বলো না, এত কথা বলছে যে আমার কান মাথা একবারে বিরক্ত ধরে যাচ্ছে। পূজা তখন বলে, মা চলুন, আপনি ওখানে গিয়ে একটু বসুন। পূজার হাতটা ঝাটকা দিয়ে সরিয়ে দেয় তার শাশুড়ি মা। জয়ামাসি ব্যাপারটা লক্ষ্য করে। সোমনাথের মা নিজেই গিয়ে এক জায়গায় বসে। মহারাজ পূজাকে ডেকে বলে, এখানে আপনার কোনো কাজ নেই, আপনি বরং আমার সাথে রান্নাঘরে চলুন, রান্নাতে আমাকে একটু সাহায্য করবেন। তখন পূজার তো শুনে এটা মনটা খুব খুশি হয়ে যায়। মনে মনে ভাবতে থাকে, তাহলে কি মা সিদ্ধেশ্বরী আমার উপরে দয়া করেছেন, ওনার মনে একটু হলেও জায়গা করে দিয়েছেন আমার জন্য। মহারাজ আবার আসে, এসে বলে, কি হলো আপনার, চলুন, এরপরে দেরি হয়ে গেলে সবাইকে জল খেয়ে ঘুমোতে যেতে হবে, আসুন। জয়া মাসি খুব খুশি হয়, একটু এগিয়ে গিয়ে ওদেরকে দেখে, বলে, মহারাজ বোধহয় ওর বউকে ভালোবেসে ফেলেছে, কেমন অপমানের হাত থেকে বউকে রক্ষা করলো। পূর্ণিমা জয়াকে বলে, আমাকে একটু স্যুপ বানিয়ে দিবি রে। এটা শুনে সোমনাথ বলে, মা আমি বানিয়ে দিচ্ছি। তখন সোমনাথের বাবা বলে, এক গ্লাস জল গরম করতে পারে না, সে নাকি বানাবে স্যুপ। তখন ঠাম্মি বলে, ছাড় না রে, সবসময় কেন এরম করে বলিস, ওর বানাতে ইচ্ছে হয়েছে বানাক না, খুব পারবে বানাতে, যা বাবা গিয়ে বানা। এদিকে সোমনাথ মনে মনে ভাবতে থাকে, এই ঠাম্মিটা না, ভাবলাম যে বলবে ছাড় তোকে বানাতে হবে না, এই ঠাম্মিটা মাঝখান থেকে ঢুকে পড়লো, আমি পারি নাকি স্যুপ বানাতে। শিব সোমনাথের কাছে এসে বলে, দাদা আমি যাব, কারণ ওরা তো সবাই জানে যে সোমনাথের কী অবস্থা রান্নাবান্নার ক্ষেত্রে। সোমনাথ বলে, হ্যাঁ হ্যাঁ চল না, শিবকে ধরে নিয়ে যেতে থাকে। তখন ঠাম্মি চলে আসে, বলে, কী রে শিব, দাদার একটু ইচ্ছে হয়েছে মায়ের জন্য স্যুপ বানাবে, তুই আবার মাঝখান থেকে কেন আসছিস? মা একটু খাবে ছেলের হাতে স্যুপ, না রে তুই বানা, যা বানা। তখন শিবকে আবার নিয়ে যেতে থাকে। তখন ঠাম্মি তখন কানটা ধরে বলে, তুই ওকে নিয়ে কেন, একা যা, তুই যা, দিয়ে সোমনাথকে পাঠিয়ে দেয় রান্নাঘরে। আমি মনে মনে ভাবতে থাকে, খুব না মহারাজের সাথে নিজেকে একদম তুলনা করা, আজকে যা, এই কাজটা করা তো মহারাজের কাছে কোনো ব্যাপার নয়, আজকে তুই বানা, দেখি আজকে তোর দৌড় কত দূর, কীরকম মা ভক্ত ছেলে তুই। এদিকে মহারাজ আর পূর্ণিমা পূজারিনী রান্নাঘরে সমস্ত সবজি এক জায়গায় জড়ো করছে, সবজি বানাবে বলে রাতের খাবার। রান্নাঘরে জিনিস নিতে গিয়ে দুজনেরই মাথার ঠোকা লাগে। মহারাজ বলে, কি হলো এটা, ঠুকে দিলেন আপনি মাথাটা? মহারাজ বলে। পূর্ণিমা বলে, আমি ঠুকলাম? মহারাজ বলে, হ্যাঁ আপনি তো, শিং দিয়ে গুতিয়ে দিলেন একবারে। পূজারিনী বলে, শিং? এই বলে পূজারিনী হাসতে থাকে। মহারাজ বলে, আমি বলেছি নাকি, সেদিন ঠাম্মি তো বললো টোকাটুকি না লাগলে নাকি শিং গজায়।
পূজারিনী বলে, কি শিং গজায়? শিং? এই বলে মহারাজের দিকে এগোতে থাকে। মহারাজ বলে, কি ব্যাপার, আপনি এগোচ্ছেন কেন? আরেকবার গুতিয়ে দেওয়ার ধান্দা করছেন নাকি? পূজারিনী হাসতে থাকে আর মহারাজের গলা ধরে মহারাজের মাথায় আরেকটা ঠোকা দিয়ে দেয়। বলে, আর শিং গজাবে না। মহারাজ বলে, এই কি করছেন, গুন্ডিগিরি হচ্ছে? বলে বাটিটা দিয়ে মারতে যায়, তখন পূজা হাতটা ধরে নেয়। বলে, সাহস? আমার দিন দিন সাহস বাড়ছে? সাহসটা তো আপনি জোগাচ্ছেন। বলে আবার মহারাজের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় সোমনাথ ওখানে আসে। সোমনাথ মনে মনে ভাবতে থাকে, এ বাবা, এই দুটো আবার প্রেম করছে নাকি? সোমনাথ তখন বলে, হ্যাঁ, আমার একটু জায়গা লাগবে, আমি স্যুপ বানাবো। দুজনে দুজনের কাছ থেকে সরে যায়। তখন মহারাজ বলে, হ্যাঁ, তো জায়গা লাগলে লাগুক না, পুরো রান্নাঘরটাই তো তোর, তুই আয়, স্যুপ বানা, আয়, দাঁড়িয়ে আছিস কেন, আয়। তখন রান্নাঘরের এক জায়গায় গিয়ে বসে পড়ে আর পূজারিনীকেও বলে, আসুন বসুন, মানে পাশে বসতে বলে। পূজারিনীও মহারাজের পাশে গিয়ে বসে পড়ে। পূজারিনী ইশারা করতে থাকে, পারবে না। মহারাজ বলে, থামুন না। এদিকে সোমনাথ স্যুপ বানানোর প্রস্তুতি শুরু করে দেয়। সোমনাথ হলুদ গুঁড়ো আর টমেটো সস বের করেছে আর একটা কাচের বাটিকে গ্যাসের ওভেনের উপর বসাচ্ছে। এই দেখে তো পূজা বলে, এই কাচের বাটি রাখবেন না। সোমনাথ তখন বলে, জানি জানি। মহারাজ তো হাসতে থাকে। সোমনাথ মনে মনে বলতে থাকে, ধুর, আমি কি জানি নাকি স্যুপ বানাতে, কেন যে বাহাদুরি দেখাতে গেলাম। মহারাজ সমানে হাসতেই থাকে। সোমনাথ মহারাজের দিকে তাকাতেই মহারাজ চুপ করে যায়। মহারাজ আর পূজারিনী কিছুতেই হাসি কন্ট্রোল করতে পারে না। আস্তে আস্তে মহারাজ পূজার ঘাড়ে হাত দেয়, আবার পূজাকে থেকে হাতটা নামিয়ে নেয়। স্যুপ বানানোর জন্য সোমনাথ দুটো বেগুন হাতে নিয়েছে। এই দেখে তো মহারাজ গান করতে শুরু করেছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। এরপর দুটো ঝিঙা নিয়েছে। এই দেখে তো মহারাজ আরো জোরে জোরে গান করতে থাকে যে, একলা চলো রে। মহারাজ সমানে গানটা করে যাচ্ছে আর এদিকে সোমনাথ একের পর এক বেগুন কাটছে। পূজা মনে মনে বলতে থাকে, এই সেরেছে, বেগুন ঝিঙে এগুলো দিয়ে কি স্যুপ বানাবে নাকি? সোমনাথ বলে, দাঁড়া না, একবার আমি প্রিয়াঙ্কাকে বিয়ে করে এই বাড়িতে আনি, তারপর তোদের দুজনকে দেখাবো মজা। প্রিয়াঙ্কা যা যান্ত্রিক মেয়ে, যা টাইট দেবে না, দেখবি এবার। তখন আমি মজা নেব, মজা নিয়ে নিয়ে দেখবো। মহারাজ আবার গান ধরেছে, যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা। বারবার করে জোরে অভাগা নামটা বলতে থাকে। আরও জোরে জোরে বলতে থাকে মহারাজ, ওরে ওরে ও অভাগা। অভাগা শব্দটা যেন কানের কাছে গিয়ে বলছে মহারাজ। সোমনাথকে বলে, কি ভাবছিস তুই, এত এত না ভেবে স্যুপটা বানা তাড়াতাড়ি, দেরি হয়ে যাবে তো ওদিকে। সোমনাথ বলে, স্যুপই তো বানাচ্ছি। পূজা মনে মনে ভাবতে থাকে, এই রে, এইভাবে চলতে থাকলে তো মা বেচারা আর খেতেই পারবে না, আর আমিও বাকিদের জন্য রাতের রান্না করে উঠতে পারবো না। কি করি এখন? পূজা বলছি, শুনুন না মিস্টার মাথা গরম, ওই স্যুপটা আপনি বানিয়ে দিন না। মাথা গরম শব্দটা শুনে সোমনাথ একটু অবাক হয়। মহারাজ ইশারা করতে থাকে, না না, আমি বানাবো না। সোমনাথ বলে, কি বললে, মিস্টার মাথা গরম? নিজের বরকে মিস্টার মাথা গরম বোধহয় একমাত্র তুমিই বলো। পূজা তাকিয়ে থাকে সোমনাথের দিকে। মহারাজ বলে, হ্যাঁ তো কি হয়েছে, তোর কি সমস্যা? পূজা মহারাজের দিকে তাকায়, তাকিয়ে আবার মনে মনে হাসতে থাকে। সোমনাথ বলে, না আমার কিছুই না। মহারাজ বলে, তাহলে বলছিস কেন? সোমনাথ বলে, আরে বেঁচে গেছি, ভাগ্যিস তোমার সাথে আমার বিয়েটা হয়নি। পূর্ণিমা সোমনাথের দিকে তাকিয়ে থাকে। মহারাজও রেগে গিয়ে সোমনাথের দিকে তাকায়, তারপর প্রিয়াঙ্কার কথা বলতে গিয়ে চুপ করে যায়, আবার স্যুপ বানাতে শুরু করে দেয়। মহারাজ উঠে এসে বলে, ভাগ্যিস তুই পূজাকে বিয়ে করিসনি, না হলে পূজার জীবনটাই শেষ হয়ে যেত। এটা শুনে সোমনাথ মহারাজের দিকে রেগে গিয়ে তাকায়। সোমনাথ বলে, কি বলতে চাইছিস তুই? মহারাজ বলে, ও জোর বাচ্চা বেঁচে গেছে। পূজা মহারাজের দিকে তাকিয়ে হাসে। সোমনাথ বলে, আরে যা, আমি তোর থেকে অনেক ভালো, অ্যাটলিস্ট পড়াশোনাটা শেষ করেছি আর একটা ভালো চাকরিও করছি। মহারাজ বলে, চাকরি করছিস? না মানে সত্যি করছিস তো? এটা শুনে সোমনাথ একটু ঘাবড়ে যায়। সোমনাথ মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে। মহারাজ বলে, না মানে আমার তোকে দেখে ওরকমটা মনে হয় আর কি। তুই চাকরির নাম করে বেরোস ঠিকই, কিন্তু আমার মনে হয় তুই হাওয়া খেতে যাস। এটা শুনে সোমনাথ আবার মহারাজের দিকে তাকায়। সোমনাথ মনে মনে ভাবতে থাকে, মহারাজ কি আমাকে ফলো করে নাকি? তখন মহারাজ জিজ্ঞাসা করে, বাই দ্য ওয়ে, প্রিয়াঙ্কা দেবী আবার কে? সোমনাথ বলে, কে আবার? ভবিষ্যতে তোর বৌদি হবে। পূজা একটু অবাক হয় আর প্রিয়াঙ্কার করা আগের ব্যবহারগুলো তার সাথে মনে করতে থাকে। মহারাজ বলে, দেখিস আবার বিয়ের আসর থেকে পালিয়ে যাস না যেন। সোমনাথ বলে, কি বলছিস তুই? মহারাজ বলে, ঠিকই তো বলছি, তোর তো আবার স্বভাব আছে যখন তখন বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়া। বলে পূজার দিকে দেখতে থাকে মহারাজ। সোমনাথ বলে, বিয়ে করব, বিয়ে থেকে পালিয়ে যাব মানেটা কি? যাকে আমি পছন্দ করি, যাকে মা আমার জন্য পছন্দ করেছে, আমি তাকে বিয়ে না করে পালিয়ে যাব? মহারাজ তখন বলে, তোর মনে আছে তো ওই কথাটা? সোমনাথ বলে, কোন কথাটা? ওই যে যেটা হয়েছিল তোর সাথে আমার। সোমনাথ অবাক হয়ে তাকিয়ে থাকে। তুই আবার ভাবিস না যে তালেগুলো আমি সব ভুলে গেছি। মহারাজ বলে, বাবার টাকাটা ফেরত দিবি না? দেখ দাদা, তুই বাবার 70 লক্ষ টাকাটা ফেরত দিয়ে দিবি, তারপর তুই যা খুশি কর, না হলে কিন্তু তোকে আমি বিয়ের পিড়িতে বসতে দেবো না। মহারাজ বলে। সোমনাথ মনে মনে বলতে থাকে, এবারে বিষয়টা সিরিয়াস দিকে এগোচ্ছে। তখন ব্যাপারটা সামলানোর জন্য সোমনাথকে বলে, আমি স্যুপ বানিয়ে দেবো, আপনি ঘরে যান। সোমনাথ বলে, তুমি বানাবে? দিয়ে সোমনাথ চলে যেতে থাকে। যেতে যেতে মনে মনে বলে, উফ বাবা বাঁচালো, আমি যাই বাবা, না হলে কখন আবার এই গুন্ডাটা মারধর করতে শুরু করবে। সোমনাথ আবার অভিনয় করতে আসে, বলে যে একটা কাজ করতে এসে দিল মেজাজটা বিগড়ে, বলে ওখান থেকে চলে যায়। মহারাজ বলে, দুষ্টের ছলের অভাব হয় না, এমনি আমি ওকে ধূর্ত শিয়াল বলি না। যে কাজটা পারে না সে কাজটা করতে এসেছে।
এই প্রিয়াঙ্কা না রিয়াঙ্কা কে আছে, তাকে আবার বিয়ে করার শখ জেগেছে। বাবার টাকাটা ফেরত না দিলে আমি ওকে বিয়ের পিঁড়িতেই বসতে দেবো না। পূজা মহারাজের দিকে তাকায়। মহারাজ বলে, আপনি দেখে নেবেন পূজা। মহারাজ আবার রান্নাবান্না করতে শুরু করে দেয়। পূজা তখন বলে, আপনার সাথে আপনার দাদার এত খারাপ সম্পর্ক কেন? মহারাজ পূজার দিকে তাকায়। পূজা বলে, শুধু কি মণ্ডপে আমাকে একা ফেলে রেখে চলে গেছে সেই জন্য, নাকি কারণটা আলাদা? পূজা বলে, আমার তো মনে হয় সমস্যাটা আরও আগের। মহারাজ পূজার দিকে তাকায়। পূজা যখন মহারাজের দিকে তাকিয়ে থাকে তখন মহারাজ পূজার গালে আটা মাখিয়ে দেয় আর পূজার দিকে তাকিয়ে থাকে। পূজা কিছু বলতে গেলে আবারও আটা মাখিয়ে দেয়। মহারাজ তখন একটা চুটকি বাজাতেই পূজার ধ্যান ভেঙে যায়। বলে, মিসেস গোয়েন্দা, আপনার যদি গোয়েন্দাগিরিটা শেষ হয়ে থাকে তাহলে আমরা এবার রাতের রান্নাটা শুরু করে দিই। পূজা মনে মনে ভাবতে থাকে, আমাদের দুজনের মাঝখানের দেওয়ালটা ভেঙে যে উনি আমার কথা ভাবছেন, এতেই তো আমি অনেক খুশি। আমি যে সবসময় ওনার এই হাসি মুখটাই দেখতে চাই। পূজা বলে, আপনি যতই মাথা ঘোরান মিস্টার মাথা গরম, আমি কিন্তু আপনাকে কাল্টিভেট করেই ছাড়বো। মহারাজ পূজার দিকে তাকায়। মহারাজ অন্যদিকে তাকিয়ে ভাবতে থাকে, এই প্রেম ব্যাপারটা এনার কাছ থেকে অনেক তাড়াতাড়ি কাটাবো আমি। কালকে আমি ওনার মাস্টারমশাইকে নিয়ে আসবো। পূজা মহারাজের দিকে তাকিয়ে থাকে। এদিকে সবাই ডাইনিং টেবিলে চলে এসেছে। ঠাম্মি, মহারাজের বাবা সবার আগে এসেছে। ঠাম্মি বলে, আমার নাতি যেমন নাতবউও তেমন। ওইদিকে তখন মহারাজের মাকেও ধরে ধরে আনা হয় আর বাকি সবাইও একে একে চলে আসে। মহারাজের পূজা খাওয়ার সার্ভ করতে থাকে। পূর্ণিমা বলে, সোমনাথের বিয়ে অবধি ভাবছি জয়াকে এখানেই রেখে দেবো। সোমনাথের বিয়ে শুনে মহারাজের বাবা অবাক হয়। বলে, সোমনাথের বিয়ে? পূর্ণিমা বলে, হ্যাঁ, আগামী সপ্তাহের মধ্যে আমি সোমনাথের বিয়ে দেবো। পাত্রীর নাম প্রিয়াঙ্কা। পূজা অবাক হয়। সোমনাথ তো খুব খুশি, বিরাট বড় বাড়ির মেয়ে, বাবা মা দুবাইতে থাকে। পূর্ণিমা বলে, বিশাল বিজনেস ওদের, কিন্তু মেয়েটি নিজের পায়ে দাঁড়াবে বলে এদেশে এসেছে। আমি হাসতে থাকে আর বলতে থাকি, কি অবাক ব্যাপার না? দুবাই থেকে শুনেছি সবাই আমেরিকার দিকে উড়ে যায়, এই মেয়ে নিজের পায়ে দাঁড়াবে বলে দুবাই থেকে কলকাতার দিকে এগিয়ে এসেছে বলে হাসতে থাকে। মহারাজের বাবা বলে, বুঝলে মা, রতনে রতন চিনে নিয়ে আসছে। মহারাজের বাবা বলে, পূর্ণিমা, সোমনাথের বিয়ের যা খরচ সেটা কিন্তু তুমি নিজেই জোগাড় করে নেবে, ঠিক আছে? পূর্ণিমা আর সোমনাথ অবাক হয়ে মহারাজের বাবার দিকে তাকায়। আমার কাছ থেকে কিন্তু কোনো কিছু আশা করো না। পূর্ণিমা বলে, স্যুপটা খাসা হয়েছে সোমনাথ। সোমনাথ হেসে বলে, পূর্ণিমা বলে, তুই আমার অলরাউন্ডার ছেলে বলে হাসতে থাকে। সোমনাথ বলে, খাও খাও। মহারাজ বলে, খাসা হয়েছে না স্যুপটা? পূর্ণিমা বলে, যাকে বলার তাকে বলে ফেলেছি। মহারাজ বলে, না, এখানে একটু ভুল হয়ে গেল, যাকে বলার তাকে তুমি বলনি। সোমনাথ চুপ করে যায়, তার কারণ স্যুপটা বানিয়েছে পূজা। মহারাজের মা তখন সোমনাথের দিকে তাকায়। মহারাজ বলে, তাছাড়া তোমার বড় ছেলে আদৌ কি করতে পারে কি না তা তুমি জানোই না। সোমনাথ বলে, এই মাকে খেতে দিবি তুই? মহারাজ বলে, হ্যাঁ দেবো তো, দিয়েছি তো, তুইও খা, পেট ভরে খা। তবে একটা কথা শুনে রাখো, দাদার বিয়েটা তখনই হবে যখন ওই বাবার টাকাটা পুরোটা ফেরত দেবে বলে মহারাজ চলে যায়। পূর্ণিমা সোমনাথের দিকে তাকিয়ে থাকে। পূর্ণিমা বলে, তোর বাড়ি, তোর সংসার, এটা তোর কথা মতো হবে? এটা আমার বাড়ি, আমার সংসার, আমি যেটা বলবো সেটাই হবে। ঠাম্মি হাসতে থাকে। পূজা মনে মনে ভাবতে থাকে, উনি ঠিকই বলেছিলেন, ওনার মায়ের বদলাতে বেশি সময় লাগবে না। জয়া বলে, তুই কি ভুলে গেলি নিমা? তুই এসব কি বলছিস? তোর অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ওই ছেলের রুদ্ধশ্বাসে বাইক চালিয়ে তোর কাছে এসেছে। পূর্ণিমা বলে, তো কি করবো, উদ্ধার করে দিয়েছে, মাথায় তুলে কি নাচবো নাকি? জয়া বলে, ও কেন বলছে, কি জন্য বলছে, একটু তুই ভাববি নাকি? পূর্ণিমা বলে, বলছে ও গায়ের জ্বালায়, ও সোমনাথকে হিংসে করে। জয়া বলে, তুই যতই বল, আমি এটা কিছুতেই মানতে পারলাম না, কারণ মহারাজ ওরকম ছেলেই নয়, ও তোর সংসারের মঙ্গলই চায়নি মা। পূজা শুনে খুশি হয়, সোমনাথ শুনে অবাক হয়। মহারাজের বাবা বলে, পুত্র স্নেহে অন্ধ, তুমি বোঝাতে পারবে না? তুমি এতদিন পর একদিনে এসে যেটা বুঝে গেলে সেটাও এতদিনেও বুঝতে পারেনি। পূজা মনে মনে ভাবতে থাকে, মনে হয় মাম্মাম মিস্টার মাথা গরমকে ভালোবাসেন। তাহলে কি আমি ওনাকে জিজ্ঞাসা করব মাথা গরমের পুরনো জীবনের কথা, মানে ছোটোবেলার কথাটা? এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার আগামী পর্বে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করে দিও।